আমি খুবই বিশ্বাস করি যে বেনজির আহমেদের মতো একটা কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত অপরাধীকে দুবাই সরকার কোনোভাবেই আশ্রয় এবং প্রশ্রয় দেবে না। ফেরত চেয়ে বিনিময় চেয়ে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে। এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের 3টি ওয়ারেন্ট ইতিমধ্যে আমরা সরকারের কাছে পাঠিয়েছি। আপনারা জানেন যে ওখানকার একটা প্রসিডিউর আছে যে তাদের 30 দিনের মধ্যে আমরা যখন কোনো এক্সট্রাডিশনের আবেদন করা হয় সেখানকার প্রসিকিউটরের কাছে সেটা উপস্থাপন করা হয়। প্রসিকিউটর এটা আপিল আকারে তাদের আদালতে উপস্থাপন করে, আদালতের অনুমতি সাপেক্ষে সেই বন্দীকে ফেরত পাঠানো হয়। তবে একটা শর্ত থাকে, সেটা হচ্ছে যে আমাদের সরকারের কাছ থেকে তারা একটা অঙ্গীকার নেয় যে তাদের কোনো নাগরিক যদি একইভাবে আমাদের দেশে গ্রেফতার হয় ভবিষ্যতে, তাহলে তারা যে সহায়তা আমাদেরকে করে যাচ্ছে এখন করবে, একইভাবে যাতে আমরা তাদেরকে সহায়তা করি। একটা প্রশ্ন আইনি বিষয়ে, বেনজিরের ফেরতের বিষয়ে, এবং সেই ক্ষেত্রে ওই দেশের আদালতে বাংলাদেশের যে অপরাধটার জন্য তাকে রেড নোটিশ দেওয়া না, ওই দেশে কোনো অপরাধ হলে ওই দেশের সরকার তো তাকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে বিচার করবে, কিন্তু এইটার সাথে আমাদেরকে এক্সট্রাডিশনের কোনো শর্ত হতে পারে না। কোনো দেশের সরকার যদি, যেমন ধরেন আমাদের ভারতের সাথে এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমাদের বন্দি বিনিময় চুক্তিই আছে, তো চুক্তির শর্ত অনুযায়ী যদি কোনো বন্দী হয়, সেটা যদি পলিটিক্যাল উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে বন্দী যদি সে আসামি হয় তাহলে তাকে আমরা আনতে পারবো, এবং আমাদের এখানে যদি কোনো বন্দী থাকে সেটা আমরা দিতে পারবো। যে দেশে বন্দী চুক্তি নাই সেই দেশে মানে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রেমওয়ার্ক বলে একটা আছে, যেগুলো আমরা কূটনৈতিক চ্যানেলে করা হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্টে। যেহেতু সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নাই, কিন্তু আমাদের মানে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রেমওয়ার্কের আওতায় আমরা কূটনৈতিক চ্যানেলে এই আদান প্রদানটা আমরা করতে পারি। এর আগেও কিন্তু এরকম বিভিন্ন দেশ থেকে আমাদের আসামিকে আনা হয়েছে। তো আমরা প্রত্যাশা করি, বিশ্বাস করি, যেহেতু আমাদের ওয়ারেন্টের প্রতি সম্মান দেখিয়ে ইন্টারপোল তাদেরকে গ্রেফতার করেছে, এবং যেহেতু দুবাই সরকার, দুবাই পুলিশের হেফাজতে তিনি আছেন এবং আমাদের ওয়ারেন্টের প্রেক্ষিতেই, তো অতএব আমরা বিশ্বাস করি যে আমাদের সরকারের আবেদন অনুযায়ী বা আবেদনের সাড়া দিয়ে তারা এই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাবে। আপনি যেটা বলছেন, আমি একটা রিপোর্টে দেখলাম যে ইতিমধ্যে কয়েকজন আসামি গ্রেফতার হলেও তারা ভিন্ন দেশের পাসপোর্ট থাকার কারণে তাদেরকে আনা যায়নি শেষ পর্যন্ত। এইটা দেখেন, এইটা সরকারের, যেহেতু সরকার ডিল করতেছেন, আমি এই বিষয়ে এর বাইরে আর কিছু বলার সুযোগ নাই। তবে আমি খুবই বিশ্বাস করি যে বেনজির আহমেদের মতো একটা কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত অপরাধীকে দুবাই সরকার কোনোভাবেই আশ্রয় এবং প্রশ্রয় দেবে না, এবং আমাদের এখান থেকে অসংখ্য ওয়ারেন্ট তার বিরুদ্ধে পেন্ডিং আছে, অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে আছে। সেই কারণে দুবাই সরকার অবশ্যই আমাদের আবেদনের সাড়া দিয়ে তাকে আমাদের দেশে ফেরত পাঠাবে। ইয়েস একটু আমি বলি, আবু সাইদের পূর্ণাঙ্গ জাজমেন্ট এই যে দেখেন আপনাদের সামনে, একটা মামলার বিচার অলরেডি চলছে বেনজির আহমেদের বিরুদ্ধে। শাপলা চত্বর এর মামলায় ইনভেস্টিগেশন প্রায় শেষের দিকে। একরাম কমিশনার মার্ডার কেসে ইতিমধ্যে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ রেডি করেছি, এটা সাবমিট করে দেব আমরা খুব শিগগির। অন্য প্রায় 6 থেকে 7টি মামলার ইনভেস্টিগেশন এখন চলছে তার বিরুদ্ধে। অসংখ্য গুমের অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে, এবং তার বিরুদ্ধে আমাদের ট্রাইব্যুনালের বাইরেও ফিনান্সিয়াল ক্রাইমের অসংখ্য অভিযোগ আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে তার বিরুদ্ধে অ্যান্টি কারাপশন কমিশনে একটি মামলাও হয়েছে। এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের 3টি ওয়ারেন্ট ইতিমধ্যে আমরা সরকারের কাছে পাঠিয়েছি। আমাদের এনসিবি আছে, ওখানকার মাধ্যমে ইন্টারপোলে তাদের কাছে এই ওয়ারেন্টের কপি যাবে, এবং সেই কপি চেয়ে আমাদের পক্ষ থেকে সরকার ইতিমধ্যে আমার জানা মতে তাকে এক্সট্রাডিশন চেয়ে, তাকে ফেরত চেয়ে বিনিময় চেয়ে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে, এবং কূটনৈতিক চ্যানেলে এই প্রক্রিয়া শেষ হলে সেখানে আমরা যতদূর জানি যে ওখানে প্রায় তাদের 1 মাস সময় লাগে। হয়তো 1 মাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে বাংলাদেশে ফেরত দেবে। এখানে যে মামলাগুলো চলমান আছে সেইগুলোতে তাকে আনা হবে,
এবং যেগুলোতে ইনভেস্টিগেশন চলছে সেগুলোতে তাকে রিমান্ডের আবেদন করা হবে। এটা আমি নির্দ্বিধায় বলে দিচ্ছি যে তাকে আমরা রিমান্ডে নিব আমাদের এখানে বাংলাদেশে আসার পরে। তার কাছ থেকে আমাদের অনেক তথ্য প্রমাণ পাওয়ার ব্যাপার আছে। তিনি বাংলাদেশের এমন কোনো দুর্নীতি নাই যেটা তিনি করেননি। অতএব তাকে আমাদের ট্রাইব্যুনালের জুরিডিকশনে যত কিছু মানে যা যা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সেটা আমরা করব। হয়তো অন্য তদন্ত সংস্থা অথবা অ্যান্টি কারাপশনের যদি তার তদন্তের প্রয়োজন হয় তারাও হয়তো নিশ্চয়ই করবেন। তবে এইগুলি সবই করা হবে তাকে তিনি ফেরত আসা সাপেক্ষে। ধন্যবাদ। অলরেডি 3টে ওয়ারেন্ট আমরা ইন্টারপোল আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি রাইট। তার বিরুদ্ধে অভিযোগগুলো কি ধরনের? এই যে বললাম যে শাপলা চত্বরে তো এটা আপনারা জানেনই যে এখানে নির্বিচারে টিএফআই সেলে আপনার গুমের অভিযোগ আছে, যেটা সাক্ষী চলতেছে। তার সাথে অন্যান্য বাহিনীর মানুষও আছে। আমাদের আরও মানে একরাম হোসেন ক্রসফায়ারের ঘটনার সাথে তিনি আছেন, এবং আরও যেগুলো আমাদের বিচার চলতেছে বেশিরভাগই হচ্ছে তার ক্রসফায়ার, খুন, অপহরণ এইগুলো। রামপুরার যেটা কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন ঝুলে থাকার যে মামলায় চঞ্চল চন্দ্র সরকার সহ অন্যান্যদের বিরুদ্ধে আগামী 28 জুন 2026 তারিখে 1 নম্বর ট্রাইব্যুনাল থেকে রায় হবে। এই রায়টি আমরা আশা করি সরাসরি সম্প্রচার করব। থ্যাংক ইউ। আমি সকাল থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি এটা পড়েছি। প্রাথমিকভাবে আমার কাছে মনে হয়েছে এই জাজমেন্টটা অত্যন্ত মানে আমাদের জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে ট্রাইব্যুনাল এই জাজমেন্টটা দিয়েছেন। 30 জন আসামি ছিল, 30 জনকেই তারা কনভিক্ট করেছে, 30 জনকেই তারা সেন্টেন্স দিয়েছে। এবং আমাদের আইনে বলা আছে যে মৃত্যুদণ্ড অথবা অভিযোগের গুরুত্ব অনুযায়ী প্রপোর্শনেটলি তার শাস্তি হবে। তো সেখানে আপনি দেখেছেন যে আবু সাইদ হত্যা মামলায় যারা সরাসরি গুলির অভিযোগ ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, এবং সেই গুলিতে যারা প্রত্যক্ষ সহযোগিতা করেছে তাদেরকে যাবজ্জীবন দিয়েছে, এবং যারা ইট পাটকেল মেরেছে, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেছিল বা যাদের এই টোটাল পার্টিসিপেশন যাদের ছিল তাদেরকে তাদের অভিযোগের প্রপোর্শনেট হারে তাদেরকেও শাস্তি দিয়েছে। কেউ কিন্তু শাস্তির বাইরে যায়নি। সেই জন্য আমরা মনে করি যে এই জাজমেন্টটা সঠিক দিয়েছে, এবং যেসব আলোচনা তারা করেছেন আমরা সেই আলোচনার সাথে এখন পর্যন্ত দ্বিমত পোষণ করার সুযোগ দেখছি না। তারপরেও আমরা আরও দেখতেছি জাজমেন্ট আরও আমাদেরকে একটু মেটিকুলাসলি আমরা আরও একটু পর্যালোচনা করি। দেখার পরে যদি কোনো কারণে কারো বিরুদ্ধে যদি আমাদের সাজা বাড়ানোর জন্যে অথবা অন্য কোনো কারণে যদি আমাদের আপিল করার প্রয়োজন হয় তাহলে সাজা বৃদ্ধির জন্য আমরা আবেদন করব, আপিল করব। আর যদি প্রয়োজন না হয়, আপিল করার প্রয়োজন না থাকলে আমরা আপিল করব না।